ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেট সমৃদ্ধ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিকৃত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সচিব পর্যায়ের ওপরে কোনো পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে না। বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান কিংবা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় এমন কাজ, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত সে ধর্মের কাহিনীর মতোই শোনাবে, কিন্তু যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত মোদিজি এবং তার দল বা তার কোয়ালিশন ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজিয়েই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয়, এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে। সেটি সামাল দেওয়ার ক্ষমতা বা তাকত কতটুকু এই সরকারের আছে সেটা নিয়ে উইথ পিঞ্চ অফ সল্ট নানান রকম ডিবেট করা যেতে পারে। দেখুন, পত্রিকান্তে অর্থাৎ প্রথমে ইনকিলাব, পরবর্তীতে মানব জমিনে এই বিষয়টি উঠে এসছে। স্কেজুয়াল মিটিংটা ছিল আসলে আপনার তার যে কাউন্টার পার্ট অর্থাৎ বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব জসিম মহোদয়ের সঙ্গে, কিন্তু যদি সুযোগ পাওয়া যায় এক্সচেঞ্জ অফ প্লেজেন্ট্রিজ হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে, সেটি হয়েছে। এবং সুযোগ পেয়ে মানে অর্থাৎ ফুরসত পাওয়ায় আপনার মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, যিনি সরকার প্রধান, তার সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছে এবং সেখানে মিস্টার ভার্মা, তিনি সম্মানীয় ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ, তিনি উপস্থিত ছিলেন। এবং এই তিনটি বৈঠকের পরে মানে তার যে সফর সঙ্গী বিক্রম মিশ্রির আরো দুজন, তাদের সহ আপনার ঘন্টা খানেকের জন্য একবার শেষ পর্যায়ে অর্থাৎ সন্ধ্যায় 8:35 পর্যন্ত, 7:30 থেকে 8:35, সেই সময়টায় পত্রিকার যে বিবরণ পাওয়া গেছে সেইটা করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনা বাসভবনে হাজির হয়েছিলেন আমাদের বিক্রম মিশ্র এবং তার দুই সফর সঙ্গী। এবং এই যে সফর, অনির্ধারিত ভাবে আনস্কেজুয়াল যে বৈঠক সফরে, সেইটি সবাইকে অবাক করেছে এবং আগে থেকে হয়তো জানা ছিল না। শেষ মুহূর্তে এই সুযোগটি হয়তো নেওয়া হয়েছে। এখন কি আলাপ হলো এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ না কোনো বার্তা মিস্টার মিস্ত্রি বহন করে নিয়ে এসছেন, সেটা আসলে বোঝা মুশকিল। তবে নানান জল্পনা কল্পনা আছে বিষয়টা নিয়ে। আফটারঅল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অগাস্ট বিপ্লবে মূল যে চালিকা শক্তি ছাত্র জনতা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবর্তনকে নিশ্চিত করেছে। এবং এই কারণে সেনা প্রধান মহোদয়ের যে ভূমিকা এবং তার যে অবস্থা এবং আপনার সর্বশেষ যেই ওভারচার, সেই বিষয়গুলো দেখে শুনে ভারত সরকারের পক্ষ থেকে মিস্টার বিক্রম মিস্ত্রি কাছে হয়তো মনে হয়েছে যে তার এই সফরটি অসম্পূর্ণ থাকবে যদি না আপনার মাননীয় সেনাপ্রধানের সঙ্গে একটি বৈঠক না হয়। এখন যেহেতু একান্ত ব্যক্তিগত পর্যায়ে এবং একান্ত বৈঠক সেটি, সেই কারণে আমার মনে হয় জল্পনা কল্পনা না করাই ভালো। উইল হোপ ফর দ্য বেস্ট, যে তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, দুই দেশের প্রতিরক্ষা বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট, পররাষ্ট্র বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলেছেন।
ধন্যবাদ। কিন্তু আমাদের জয়নাল যেটি দাবি করেছেন যে মেঘ কেটে গেছে রাজনৈতিক আকাশে, যে মেঘ ছিল ভারত এবং বাংলাদেশের, আসলে কি মেঘ কেটে গেছে এই সফরের মধ্যে দিয়ে? দেখুন, মেঘ আপনার জমে আছে, এটা কেটে গেছে এরকম একটি বার্তা পেতাম যদি যৌথ সংবাদ সম্মেলন করে দুই পক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি হাজির করা হতো। সেটা কিন্তু হয়নি। মূলত যে কথাবার্তাগুলো পরে জানা গেছে যে ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেট সমৃদ্ধ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিকৃত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সচিব পর্যায়ের উপরে কোনো পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে না। বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান কিংবা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় এমন কাজ। আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, ভারতের বিষয়ে। আজকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে রিয়েক্ট করলেন মোদী সরকারকে, তাতে করে আপনার কি মনে হয় মোদী এটা কি মুসলিম বলতে সেটা কি বাংলাদেশি মুসলিম নাকি ভারতীয় মুসলিমের ব্যাপারে ওনারা বলেছেন? এবং যে বিষয়টা ওনারা তুলে ধরেছেন পার্লামেন্টে, তাতে করে যে ধর্ম, মানে উনি আসলেই ধর্ম ধর্ম খেলা হয় সেরকম বক্তব্য রেখেছেন। তাতে আপনার কি মনে হয়, মানে কোনো কিছু পরিবর্তন হবে মোদী সরকারের, বা বিক্রম মিস্ত্রি বা অন্যান্য প্রসঙ্গ যেভাবে আগাচ্ছে সেটাতে কোনো পরিবর্তন আসবে কিনা? ধন্যবাদ। মানে ভারত। দেখুন, বিরোধী দলের যে সেন্টিমেন্ট কংগ্রেসের মাধ্যমে যেটি প্রতিধ্বনিত হলো, সেটি তো আসলে ভারত যেভাবে এ পর্যন্ত গড়ে উঠেছে ধর্মনিরপেক্ষতা আবরণ সহ, সেটি ক্রমে আপনার ফিকে করে দিচ্ছে আপনার মোদী দল এবং তার সরকার। সেই বিষয়গুলো নিয়ে আপনার এক ধরনের রিবাফ হিসেবে আপনার কংগ্রেসের নেতৃবৃন্দ এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন। কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত সে ধর্মের কাহিনীর মতোই শোনাবে, কিন্তু যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত মোদীজি এবং তার দল বা তার কোয়ালিশন ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজিয়েই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কংগ্রেসের কথায় তাদের খুব একটা যে বোধোদয় হবে এমনটি আমি মনে করি না। ধন্যবাদ। আর বিটিআর হত্যা নিয়ে আমরা যেটা দেখেছি, মানে কোনো কমিশন গঠন করা হচ্ছে না কেন? মানে ভারতকে এটার পেছনেও কোনো ভারতের ইস্যু আছে কিনা? যদি আমরা জানি যে ভারত এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এখন কি ভারতকে আরো বেশি রাগাতে চায় না সেই কারণে, নাকি অন্য কোনো বিষয় মানে বের হয়ে আসবে যার জন্য ঘাটাঘাটি করতে চাচ্ছে না বলে আপনি মনে করেন? দেখুন, মার্কিন মুলুকে বসবাসরত ইলিয়াস টকশো শিল্পী তিনি কিন্তু জানান দিয়েছিলেন যে এই সরকারের পক্ষে এই বক্স অফ প্যান্ডোরা খোলা সম্ভবপর হবে না। তার কথাই, মানে প্রফেটিক কথাই সত্যে পরিণত হলো বলে মনে হচ্ছে। আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয়, এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে। সেটি সামাল দেওয়ার ক্ষমতা বা তাকত কতটুকু এই সরকারের আছে সেটা নিয়ে উইথ পিঞ্চ অফ সল্ট নানান রকম ডিবেট করা যেতে পারে। আর আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে সেনা সংশ্লিষ্ট বিষয়, আন্তঃরাষ্ট্র সম্পর্কিত বিষয়, এবং সবটাই আপনার ডেমোক্লিসের সোডের মতো দুই দিকে কাটে। সুতরাং এটি হ্যান্ডেল করতে পারাটা আসলেই রীতিমতো কঠিন ব্যাপার। সেজন্যই বোধহয় সরকার সাই অ্যাওয়ে করছে, এই ফ্রন্টটা খুলতে চাচ্ছে না। ধন্যবাদ।